পৃষ্ঠা ৭৮। প্রশ্ন ৫, অনুশীলন সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ভূমিকা। ২০ শতকের শুরুর দিকে বাংলায় রাজনৈতিক গুপ্ত সমিতি গড়ে উঠতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকে হয়ে ওঠে অনুশীলন ছাপার ভুল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হয়ে ওঠে অনুশীলন সমিতি প্রতিষ্ঠার পর থেকে। এখানে একটি স্কেচ দেওয়া আছে, নিচে লেখা অনুশীলন সমিতির প্রতীক চিহ্ন। অনুশীলন সমিতি ১। প্রতিষ্ঠা: বিপ্লবী সতীশচন্দ্র বসু, ব্যারিস্টার পি মিত্র, প্রমথনাথ মিত্রর সহায়তায় কলকাতার ১২ মদন মিত্র লেনে ১৯০২ খ্রিস্টাব্দ ২৪ মার্চ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। অনুশীলন সমিতির প্রধান সংগঠক ও সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র, সহসভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, কোষাধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ, আর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ভগিনী নিবেদিতা। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে এই গুপ্ত সমিতিটি গড়ে তোলা হয়। অনুশীলন অদন্তের নয় হর্ষৌ তালবস্বয় দীর্ঘই ল দন্তের ন। অনুশীলন শব্দের অর্থ চর্চা। চর্চার মাধ্যমে উন্নতি লাভ ও অভীষ্ট সিদ্ধ করতে হবে, এটাই ছিল এই নাম গ্রহণের গূঢ় তাৎপর্য। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে এই সমিতির নামকরণ করেন নিউ ইন্ডিয়ান স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ২. আদর্শ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আনন্দমঠ উপন্যাসের সন্তান দলের আদর্শে উদ্বুদ্ধ ছিল অনুশীলন সমিতি। এই সমিতির সদস্যরা বিপ্লবী সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশের সঙ্গে সরাসরি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়ার শপথ নেন। এখানকার সদস্যদের ফরাসি বিপ্লব, ইটালির মুক্তি আন্দোলন, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি সংগ্রামের কাহিনী শুনিয়ে উদ্বুদ্ধ করা হয়। গীতা ও আনন্দমঠ ছিল সমিতির সদস্যদের কাছে অবশ্য পাঠ্য। এই গুপ্ত সমিতির তরুণ সদস্যরা দৈহিক ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে বিদেশিদের কবল থেকে দেশমাতার মুক্তি অর্জনে ব্রতী হন। অনুশীলন সমিতির সদস্যদের সাংগঠনিক আদর্শ শিক্ষা দেওয়ার জন্য রাশিয়ার অ্যানার্কিস্ট নামক বিপ্লবী দলে সংগঠন পদ্ধতি অনুসরণ করা হতো। রামকৃষ্ণ মিশনের স্বামী শারদানন্দ এখানে গীতার ক্লাস নিতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র, রাসবিহারী ঘোষ প্রমুখ অনুশীলন সমিতির বিভিন্ন আলোচনা সভায় যোগ দিতেন। জানার আকাশ: অনুশীলন সমিতির সাধারণ কয়েকটি নীতি ছিল রুশ বিপ্লবের আদর্শ থেকে গৃহীত। এরকম কয়েকটি নীতি হল: ক. দেশের সকল বিপ্লবীদের নিয়ে একটি সুদৃঢ় বৈপ্লবিক সংগঠন গড়ে তুলতে হবে। খ. সমিতির বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তিদের নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগের কাজকর্ম কিছুই জানতে পারবে না। গ. কোনোভাবেই একই ব্যক্তির হাতে দুটি শাখা বা বিভাগ পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না। ঘ. সামরিক ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনাকারী বিভাগে নিঃস্বার্থ ও আত্মত্যাগী সদস্যদেরও কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তাদেরকে নির্দিষ্ট সাংকেতিক বাক্য, সাংকেতিক লিখন পদ্ধতি গোপন রাখতে হবে ও নিপুণভাবে তা ব্যবহার করতে হবে। উঙ. কোনো বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে একজন পার্টির সদস্যকে যতটুকু জানানো উচিত ততটুকুই তাকে জানানো হবে। ৩. সদস্যদের পালনীয় নিয়মাবলী ও প্রতিজ্ঞা: অনুশীলন সমিতির সদস্যদের পালনীয় ২২টি নিয়মের মধ্যে অন্যতম ছিল: ১.
প্রত্যেক সদস্যকে অর্থ ও মূল্যবান দ্রব্য সংগ্রহ করে পার্টি তহবিলে জমা দিতে হবে। 2. পার্টির সংগঠনের ব্যাপারে কোনো চিঠি পাঠাতে গেলে সেই চিঠি পরিচালকের কাছে জমা দিতে হবে। 3. পার্টি সংগঠনকে সামরিক সংগঠনের মতোই মেনে চলতে হবে। কোনো নিয়ম অমান্য করলে অপরাধ অনুসারে শাস্তি পেতে হবে। 4. পার্টি সদস্যদের সর্বদাই ন্যায় প্রতিষ্ঠার আদর্শে অবিচল থাকতে হবে। পৃষ্ঠা 79। এই সমিতির সদস্যপদ গ্রহণ করার আগে সদস্যদের কিছু প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। নতুন সদস্যদের মধ্যে যারা যোগ্যতা দেখিয়ে গুরু দায়িত্ব পালন করতে চাইতেন তাদেরকে বিশেষ কিছু প্রতিজ্ঞা গ্রহণ করতে হতো। এ. সমিতির সকল নিয়ম মেনে চলা। বি. পরিচালকের সকল আদেশ পালন করা। সি. পরিচালকের কাছে সত্য কথা বলা। 4. শাখা সংগঠন। অনুশীলন সমিতির শাখা সংগঠন ছিল ঢাকা অনুশীলন সমিতি ও ময়মনসিংহ অনুশীলন সমিতি। রোমান 1. ঢাকা অনুশীলন সমিতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকা সরকারি কলেজের শিক্ষক এবং ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাসের নেতৃত্বে এবং বেশ কিছু হিন্দু যুবকের মিলিত প্রচেষ্টায় ঢাকা শহরে গড়ে ওঠে ঢাকা অনুশীলন সমিতি। এই সমিতির পরিদর্শক ছিলেন যশোরের শচীন্দ্র প্রসাদ বসু। পরবর্তী 1 বছরের মধ্যে ঢাকা অনুশীলন সমিতির অধীনে প্রায় 500টি শাখা গড়ে ওঠে। ঢাকা অনুশীলন সমিতির অধীনস্থ অসংখ্য আখড়াতে এর সদস্যদের শরীরচর্চার পাশাপাশি লাঠি খেলা, ছোরা খেলা, তরবারি চালানো প্রভৃতি শেখানো হতো। এই সদস্যদের নিয়ে গঠন করা হয় জাতীয় স্বেচ্ছা সৈন্যবাহিনী নামে একটি দল। এই বাহিনীর সদস্যরা বন্যা হলে, মহামারী দেখা দিলে বা অগ্নি বিপর্যয় ঘটলে জনগণের পাশে থাকতেন। রোমান 2. ময়মনসিংহ অনুশীলন সমিতি। অনুশীলন সমিতির শাখা সংগঠন হিসেবে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী গঠন করেন ময়মনসিংহ অনুশীলন সমিতি। এই সমিতির উল্লেখযোগ্য কয়েকজন সদস্য ছিলেন জ্ঞানচন্দ্র মজুমদার, অমূল্যচন্দ্র অধিকারী, সতীশচন্দ্র রায়, অমৃতলাল সরকার, দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার, চারুচন্দ্র রায় প্রমুখ। 5. কর্মকাণ্ড। অনুশীলন সমিতির নেতৃত্বে নিষ্ক্রিয় প্রতিরোধ ও সশস্ত্র আন্দোলন, এই 2 পদ্ধতিতে বিপ্লবী আন্দোলন পরিচালিত হতো। অর্থ সংগ্রহের জন্য সদস্যরা রাজনৈতিক ডাকাতিতেও লিপ্ত হতে পিছপা হতেন না। বিপ্লবীরা গোপনে দেশে বা বিদেশে অস্ত্র সংগ্রহ বা বোমা তৈরির কৌশল শিখতেন। অনুশীলন সমিতির মেদিনীপুরের মুখ্য সংগঠক সত্যেন্দ্রনাথ বসু হেমচন্দ্র কানুনগো বোমা তৈরি করার প্রণালী শেখার জন্য প্যারিসে যান 1906 খ্রিস্টাব্দ। সেখানে থাকাকালীন তারা প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সঙ্গে যোগসূত্র গড়ে তোলেন, যার ফলাফল হিসেবে পরবর্তীকালে বিদেশ থেকে আসা অর্থ ও অস্ত্রের সাহায্যে বাংলা তথা ভারতের বিপ্লববাদের প্রসার ঘটে। 6. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর। ভূমিকা। আলিপুর বা মানিকতলা বা মুরারি পুকুর ষড়যন্ত্র মামলা বা আলিপুর বোমা মামলা 1908 খ্রিস্টাব্দ বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে ব্রিটিশ বিরোধী বিপ্লববাদ দমনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলাতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতে ব্রিটিশ রাজের প্রতি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আলিপুর ষড়যন্ত্র মামলা। 1. প্রেক্ষাপট। মুজফ্ফরপুরে বোমা বিস্ফোরণ এবং প্রথমে বাংলার গভর্নর অ্যান্ড্রিউ ফ্রেজার ও কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা চালায় যুগান্তর দলের বিপ্লবীরা।
কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হলে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়েন। এই সূত্র ধরে কলকাতার পুলিশ যুগান্তর সমিতির প্রধান কর্মকেন্দ্র মানিকতলা, মুরারিপুকুর, বাগানবাড়ি ও বিপ্লবীদের ডেরাগুলিতে খানাতল্লাশি শুরু করে। পুলিশ বাগানবাড়ি থেকে বোমা, ডিনামাইট ও কার্তুজ তৈরির যন্ত্রপাতি, বন্দুক, রিভলভার এবং বেশ কিছু চিঠিপত্র উদ্ধার করে সেগুলি বাজেয়াপ্ত করে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে যুগান্তর দলের ৩৭ জন বিপ্লবী নেতৃবর্গ এবং কর্মী গ্রেফতার হন। প্রথমে বারীন্দ্র কুমার, পরে উল্লাসকর দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজন পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। অরবিন্দ ঘোষ সহ ধৃত ৪০ জন বিপ্লবীকে সম্রাটের বিরুদ্ধে যুদ্ধোদ্যম এর অভিযোগে অভিযুক্ত করা হয় এবং শুরু হয় আলিপুর ষড়যন্ত্র মামলা। এই মামলায় নরেন্দ্রনাথ গোসাই তারকাচিহ্ন রাজসাক্ষী হলে জেলের ভেতরেই তাকে খুন করেন কানাইলাল দত্ত ও সত্যেন বসু। তারকাচিহ্ন নরেন্দ্রনাথ গোসাইয়ের রাজসাক্ষী হওয়ার কারণ নিয়ে মতভেদ রয়েছে। ভূপেন্দ্রনাথ দত্ত সহ একদল বিপ্লবীর ধারণা নরেন্দ্রনাথ পুলিশের গুপ্তচর হিসেবে গোপনে যুগান্তর সমিতির খোঁজ খবর নেওয়ার জন্যই বিপ্লবী দলে যোগ দেয়। আবার বারীন ঘোষ সহ অপর দলের মত ধরা পড়ে সাজা পাওয়ার ভয়েই নরেন্দ্রনাথ রাজসাক্ষী হয়। মূল পাঠ ২। মামলায় অভিযুক্তরা। আলিপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দের ভাই বারীন ঘোষ, ক্ষুদিরাম বসু, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস, অবিনাশ ভট্টাচার্য, ঋষিকেশ কাঞ্জিলাল, উল্লাসকর দত্ত, শৈলেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, সুবোধ মল্লিক প্রমুখ বিপ্লবীগণ ৪ মে ১৯০৮ খ্রিস্টাব্দ থেকে ১৩ এপ্রিল ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দুটি পর্বে আলিপুর ষড়যন্ত্র মামলা চলে। প্রথম দিকে ব্যারিস্টার ব্যোমকেশ চক্রবর্তী অরবিন্দের হয়ে মামলার সওয়াল শুরু করেন। পরে চিত্তরঞ্জন দাস ব্যারিস্টার হিসেবে অরবিন্দের পক্ষে মামলা পরিচালনার ভার নেন। মামলা চলাকালীন মোট ২০৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩. বিচারের রায়। আলিপুর ষড়যন্ত্র মামলা বা আলিপুর বোমা মামলার রায় বের হয় ৬ মে ১৯০৯ খ্রিস্টাব্দে। আলিপুর সেশন কোর্টে এই বিচার করা হয়। এই মামলার বিচারক ছিলেন ব্রিটিশ বিচারক P.C. বিচক্রফট, বয়হস্যই চ, কয়রফলা ফ, ট। বিচক্রফট এবং ২ ভারতীয় বিচারক লাথুনি প্রসাদ ও জানকী প্রসাদ। বিচারের রায়ে আলিপুর সেশন আদালত বারীন ঘোষ ও উল্লাসকর দত্তের ফাঁসির আদেশ দেয়, কিন্তু হাইকোর্টের আপিলে তাঁদের ফাঁসির আদেশ মকুব করে যাবজ্জীবন দ্বীপান্তরে শাস্তি দেওয়া হয়। পৃষ্ঠা ৮০। হেমচন্দ্র কানুনগো, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ সরকার, ঋষিকেশ কাঞ্জিলাল, বীরেন্দ্র সেন, সুধীর কুমার সরকার, ইন্দ্রনাথ নন্দী, অবিনাশ ভট্টাচার্য, শৈলেন্দ্রনাথ বসু ও ইন্দুভূষণ রায় প্রমুখের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। আর পরেশ মৌলিক, শিশির ঘোষ, নিরাপদ রায় প্রমুখের ১০ বছরের দ্বীপান্তরের আদেশ দেওয়া হয়। অশোক নন্দী, বালকৃষ্ণ হরিকোণে, শিশির কুমার সেন প্রমুখের ৭ বছরের দ্বীপান্তর হয়। কৃষ্ণজীবন সান্যালকে ১ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অরবিন্দ ঘোষ মুক্তি পান, পরে অনেকের সাজার মেয়াদ কমানো হয়। ৪. গুরুত্ব। বিভিন্ন দিক থেকে আলিপুর ষড়যন্ত্র মামলা ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ছিল।
প্রথমত আলিপুর ষড়যন্ত্র মামলা বা আলিপুর বোমার মামলা 20 শতকের বিপ্লববাদের ইতিহাসে প্রথম ষড়যন্ত্র মামলা। দ্বিতীয়ত ভারতের বিপ্লববাদে এই প্রথম বিপ্লবীরা অস্ত্র হিসেবে বোমা ব্যবহার করেন, যা পরবর্তীকালে বিপ্লবীদের এই ধরনের অস্ত্র ব্যবহারে উজ্জীবিত করে। তৃতীয়ত কানাইলাল ও সত্যেন রাজসাক্ষী হয়ে যাওয়া নরেন গোস্বামীকে যেভাবে জেলের ভিতরেই খুন করেন এবং এই মামলার সঙ্গে যুক্ত বিচারকদের যেভাবে অন্যান্য বিপ্লবীরা আক্রমণ করেন, তা শুধু ভারতের নয়, বিশ্বের বিপ্লব প্রচেষ্টার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা বলা চলে। মূল্যায়ন: আলিপুর ষড়যন্ত্র মামলার পর ব্রিটিশের তীব্র দমন নীতিতে বাংলার বিপ্লববাদের তীব্রতা অনেকটাই হ্রাস পায়। বিদ্রোহমূলক জনসভা নিবারক আইন চালু করে বিপ্লবীদের বৈপ্লবিক কর্মকাণ্ড থেকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়। আমেরিকার গদর দলের বিপ্লবী কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন 7। উত্তর: ভূমিকা। ভারতের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় প্রবাসী ভারতীয়দের মনে বৈপ্লবিক আদর্শ প্রচারে সবচেয়ে সক্রিয় ছিল গদর পার্টি। এই গদর দলের সদস্যরা প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের বাইরে থেকে ভারতের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে এদেশে ব্রিটিশ শাসনের অবসানের সংকল্প নেন। গদর পার্টি 1 প্রতিষ্ঠা: মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয় ছাত্র ও শ্রমিকদের সহযোগিতায় 15 জুলাই 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় গদর পার্টি। গদর শব্দের অর্থ বিদ্রোহ। প্রথম দিকে এই দলের নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠাকালে এই দলের সাধারণ সম্পাদক ছিলেন লালা হরদয়াল এবং সভাপতি ছিলেন মোহন সিং ভাকনা। এই দলের অন্যান্য কয়েকজন সংগঠক ছিলেন কর্তার সিং সারাভান, রাসবিহারী বসু, বাবা জাওলা সিং, পণ্ডিত কাঁসিরাম, তারকনাথ দাস, ভাই পরমানন্দ প্রমুখ। 2 উদ্দেশ্য: গদর দলের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং ভারতের স্বাধীনতা অর্জন করা। এই লক্ষ্যে গদর দলের সদস্যরা রোমান 1 ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সেনাদের বিপ্লববাদে উদ্বুদ্ধ করেন। রোমান 2 ভারতের বিভিন্ন গুপ্ত বিপ্লবী সমিতিগুলির সঙ্গে যোগাযোগ করে এক সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা নেন। রোমান 3 ভারতের বাইরে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, জাপান সহ বিভিন্ন অঞ্চল জুড়ে গদর দলের সদস্যরা প্রবাসী ভারতীয় বিপ্লবীদের ঐক্যবদ্ধ করেন। এই পার্টির মহান উদ্দেশ্য জানা যায় গদর পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপনটি ছিল এরকম: বীর সৈনিক চাই। ভারতে গদরের বন্ধনীর মধ্যে বিপ্লবের আগুন জ্বালাবার জন্য বীর সৈনিক চাই। বেতন মৃত্যু, পুরস্কার শহীদত্ব, বৃত্তি স্বাধীনতা, সমরাঙ্গন ভারতবর্ষ। 3 গদর পার্টির 2টি বিভাগ ছিল। একটি হলো প্রচার বিভাগ, অপরটি হলো সামরিক বিভাগ। প্রচার বিভাগের কর্মসচিব হন লালা হরদয়াল আর সামরিক বিভাগের কর্মসচিব হন আমেরিকার প্রবাসী ভারতীয় অধ্যাপক পাণ্ডুরঙ্গ সদাশিব খানখোজে। মার্কিন প্রবাসী ভারতীয় মুসলমানদের মধ্যে বিপ্লবী প্রচার কাজ চালানোর জন্য জাপান থেকে এসে প্রচার কাজে দায়িত্ব নেন মৌলভী বরকতুল্লাহ। বাংলা, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন অঞ্চলে বিপ্লবীদের সঙ্গে গদর দলের যোগাযোগ স্থাপনের জন্য সান ফ্রান্সিসকোয় আসেন পণ্ডিত রামচন্দ্র, মহারাষ্ট্রীয় যুবক পিঙ্গলে, পয়হস্যই উঁয়গয় লয় একার, বাঙালি বিপ্লবী সত্যেন্দ্রনাথ সেন ও তারকনাথ দাস প্রমুখ। গদর দলের পক্ষ থেকে গদর নামে একটি পত্রিকা প্রকাশ হতে শুরু করে।
এই পত্রিকা হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাট এবং উর্দু ভাষায় প্রকাশিত হতো। গদর দলের উদ্দেশ্য ও আদর্শ প্রচারের পাশাপাশি এই পত্রিকায় বৈপ্লবিক প্রবন্ধ, কবিতা ও বৈপ্লবিক গান প্রকাশিত হতো। গদর দলের সামরিক বিভাগে সামরিক কুচকাওয়াজ, বোমা তৈরির প্রণালী, রিভলভার, পিস্তল ছোঁড়া, রাইফেল ছোঁড়া, রাইফেল নিয়ে ড্রিল করা প্রভৃতির উপর প্রশিক্ষণ দেওয়া হতো। গদর পার্টির সেনারা স্বদেশ ভক্তিমূলক যুদ্ধ সঙ্গীত গাইত। 4. বিপ্লবী কর্মকাণ্ড। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ শুরু হওয়ার সঙ্গে গদর পার্টির তরফ থেকে সদস্যদের স্বদেশভূমি ভারতে ফিরে গিয়ে বিপ্লবী সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সেই মতো গদর পার্টির সদস্যদের অনেকেই কোমাগাতা মারু ও তোসা মারু নামে বিভিন্ন জাহাজে করে মাতৃভূমির উদ্দেশ্যে যাত্রা করেন। ইতিপূর্বে গদর দলের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও প্রবাসী বিপ্লবীদের জোটবদ্ধ করার লক্ষ্যে সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দো-চীন সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন ব্যস্ত হয়ে পড়ায় ভারতে ব্রিটিশের সামরিক দুর্বলতা প্রকট হয়ে পড়ে। এই সুযোগে গদর দল ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে এক সামরিক অভ্যুত্থান ঘটানোর উদ্যোগ নেয়। এই লক্ষ্যে গদর দল প্রচুর অর্থ ও কয়েক হাজার গদর সদস্যকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বঙ্গদেশে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং উত্তর ভারতের রাসবিহারী বসু এদের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের কর্মসূচি নেন। 21 ফেব্রুয়ারি 1915 খ্রিস্টাব্দ। কিন্তু কৃপাল সিং নামে এক গদর দলের কর্মীর বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত সে চেষ্টা ব্যর্থ হয়। গদর দলের কার্যকলাপ নজরে এলে ব্রিটেনের চাপে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এর শীর্ষ নেতাদের নৈরাজ্যবাদী আখ্যা দেয় ও বহিষ্কার করে। ভারতে ব্রিটিশ সরকারও এদেশে গদর দলকে নিষিদ্ধ ঘোষণা করে। পৃষ্ঠা 81। জানার আকাশ। গদর দলের মুখপত্র গদর পত্রিকার প্রথম সংখ্যায় দলের বিপ্লবী আদর্শ প্রকাশিত হয়েছিল। সেখানে লেখা হয় ড্যাশ উদ্ধৃতি শুরু, আজ আমাদের হাতে কালি কলম, কাল আমাদের হাতে থাকবে রাইফেল, কালির বদলে ঝরবে রক্ত, উদ্ধৃতি শেষ দাঁড়ি। এছাড়াও প্রবাসী ভারতীয়দের বিপ্লববাদে উদ্বুদ্ধ করে তোলার লক্ষ্যে এই সংখ্যাতেই লেখা হয়েছিল উদ্ধৃতি শুরু, তোমার নাম কি জিজ্ঞাসা চিহ্ন ড্যাশ বিদ্রোহ, তোমার কাজ কি জিজ্ঞাসা চিহ্ন ড্যাশ বিদ্রোহ, কোথায় তা করবেন জিজ্ঞাসা চিহ্ন ভারতবর্ষে, কি দিয়ে লিখবে বিদ্রোহের বাণী জিজ্ঞাসা চিহ্ন কালি নয় রক্ত দিয়ে, দাঁড়ি উদ্ধৃতি শেষ। মূল্যায়ন। গদর পার্টি প্রবাসী ভারতীয়দের নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে অবদান রেখে গেছে তা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। এই দলের বিপ্লবী আদর্শ ও ভাবধারা পরবর্তীকালে ভারতের বিপ্লবী আন্দোলনকে উদ্বুদ্ধ ও সংগঠিত করেছিল। পড়া চলছে পরের ফাইলে।